এই দিনগুলোতে হরর কমেডি বানানোর হিড়িক চলছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি ছড়ি 2 মুভির ব্যাখ্যা। সিনেমার শুরু হয় ছড়ি 1 সেই গ্রাম থেকে। সেখানে সেই সিনেমার গল্পটা সেট করা হয়েছে। এখানে আমরা দেখি একটি ছোট মেয়ে, সে রাতে অন্ধকারে তার মাকে খুঁজতে থাকে। তখন হঠাৎ সে যখন একটা কুয়োর কাছে যায়, তখন কিছু কালো শক্তি তাকে কুয়োর মধ্যে টেনে নিয়ে যায়। এই সিনটা এখানেই কেটে যায়। এরপর আমরা দেখি সাক্ষীকে, যে সেই রহস্যময় গ্রাম ছেড়ে এখন অন্য এক শহরে চলে গেছে, যেখানে সে তার মেয়ে ঈশানীকে নিয়ে সামনের বাড়িতে থাকে। কিন্তু শামর দাদা ভাড়া নেয় না। এই শহরেই সাক্ষী এখন একজন টিচার হয়ে উঠেছে, কিন্তু সে তার মেয়ে ঈশানীকে পড়াতে পারছে না। ছাত্রী প্রিন্সিপালের কাছে অনুরোধ করে যেন সে ঈশানীর বাড়ি থেকেই পড়াতে পারে, কিন্তু প্রিন্সিপাল সাহেব পরিষ্কার না করে দেন। বলেন যদি এমন হয় তাহলে সব প্রেজেন্টরাই এমন চাইবে। ঘটনা হলো ঈশানীর কিছু সমস্যা আছে, যার জন্য সে স্কুলে যেতে পারে না। আর যখন সাতকি স্কুলে পড়তে চলে যায়, তখন রানী নামের কেয়ারটেকার ঈশানীর যত্ন নেয়। ঈশানীর আসল সমস্যা হলো সে রোদ সহ্য করতে পারে না। সূর্যের আলো এলেই তার শরীরে জলাভাব শুরু হয়ে যায়। এই কারণেই ঈশানী স্কুলে যেতে পারে না। আর সাক্ষী এ নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিল, কিন্তু প্রিন্সিপাল একদমই মানতে রাজি নন। তিনি বলেন তোমার মেয়েকে স্কুলে আনতেই হবে। এখানে সাক্ষীও তার মেয়ে এই রহস্যময় গ্রাম ছেড়ে আসার 7 বছর হয়ে গেছে। এখন ঈশানেও 7 বছর বয়সী। সাক্ষী ওর খুব যত্ন নেয় এবং সে ঠিক করে নেয় যে সে তার মেয়ে ঈশানীকে স্কুলে অবশ্যই নিয়ে যাবে। এই জন্য সে ঈশানীকে সম্পূর্ণভাবে কাপড় দিয়ে ঢেকে দেয়, যাতে সূর্যের আলো ওর গায়ে না লাগে। এভাবে সে ঈশানীকে স্কুলে নিয়ে যায় এবং তার পড়াশোনা করায়। ঈশানী খুবই বুদ্ধিমান। সে তার মাকে নানা অদ্ভুত প্রশ্ন করে, যা প্রায়ই তাদের বাড়ির সমর আসতে থাকে। সে একজন পুলিশ অফিসার। ঈশানী তাকেও ভালো করে চেনে। তাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। রাতে সাক্ষী ঈশানীকে গল্প শোনায় আর ঘুম পাড়ায়। পরে সে সমরের সাথে দেখা করতে যায়। যতবারই তারা দেখা করে, সাক্ষী সবসময় সমরের ধন্যবাদ জানায়, কারণ সমর তাদের অনেক সাহায্য করেছে। তারা তার ভাড়া বাড়িতে থাকে, কিন্তু গত 7 বছরে সমর একটাও ভাড়া নেয়নি। সমর বলে এটা আমার মায়ের বাড়ি ছিল, আর যদি মা থাকতেন তিনি আমাদের থেকে ভাড়া নিতেন না। এরপর ছড়ি 1 ফ্ল্যাশব্যাক ফিল্ম দেখানো হয়, যেখানে সমর আর সাক্ষী কথা বলছিলেন যে ওই গ্রামটা ছিল এমন এক রহস্যের জায়গা, যেখানে মেয়েরা জন্মালেই মেরে ফেলা হতো। এমনটা বছরের পর বছর ধরে চলছিল, কিন্তু এবার সাক্ষী সেটা হতে দেয়নি। কারণ এবার সাক্ষীর শ্বশুর শাশুড়ি মারা যায় এবং রাজীবও মারা যায়। এই সবের মধ্যে সমর সাক্ষীর অনেক সাহায্য করেছিল, যদিও তারা সবার মৃতদেহ পাওয়া যায়নি। পরে সাক্ষীর পেটে ব্যথা শুরু হলে তারা ওকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সে একটি মেয়ের জন্ম দেয়, কিন্তু যখন সূর্যের আলো তার উপর পড়ে, তখন সে জ্বলতে শুরু করে। আর সেই মেয়েটি হলো ঈশানী। তারপর থেকেই সমর সাক্ষী আর ঈশানীর সঙ্গে থেকে সবসময় সাহায্য করে। একদিকে ওরা নিজের মধ্যে কথা বলছিল, আর অন্যদিকে দেখা যায় ঈশানীর বাড়িতে একা ছিল, কারণ কোয়ারেন্টাইন রানী বাইরে বিশ্রাম নিচ্ছিল। যখন সে বাড়িতে একা ছিল, তখন কিছু কালো শক্তির উপস্থিতি সে অনুভব করে। সে যখন তাদের দিকে এগোয়, তখন তারা ঈশানীকে বশ করে ফেলে এবং তাকে নিয়ে যেতে থাকে। রানী যখন দেখে কেউ ঈশানীকে চুপচাপ নিয়ে যাচ্ছে, তখন সে তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু বাইরে বেরোতেই কিছু লোক রানী আর ঈশানীকে কিডন্যাপ করে নিয়ে যায়। যখন সখী বাড়ি ফিরে, তখন দেখে বাড়িতে কেউ নেই আর দরজাও পুরোপুরি খোলা। এটা দেখে সে পুরোপুরি ভয়ে কেঁপে ওঠে এবং সাথে সাথে সমরকে ফোন করে ডাকে। সমর তার টিমের কয়েকজনকে ঈশানীর খোঁজ করতে পাঠিয়ে দেয়, কিন্তু সাক্ষী অনেক বেশি ভয় পায়, কারণ তার মেয়ে না পাওয়া গেলে বড় বিপদ হতে পারে। কারণ ভোর হলে ঈশানী সূর্যের আলোয় আসবে আর সে মারা যেতে পারে। ঠিক তখনই সমরের ফোন আসে এবং তাকে জানায় যে সিসিটিভি ফুটেজ দেখা গেছে ঈশানী ও রানী প্রধানের লোকদের দ্বারা ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটাই সেই গ্রাম যেখানে ছড়ি সিনেমা শেষ হয়েছিল। আর এখানেই অনেক গাছগাছালি আর অনেক রাস্তা ছিল। এই রাস্তা থেকেই একজন লোক আসে এবং সাক্ষীকে অজ্ঞান করে নিয়ে যায়। এখানে কিছু ছোট ছোট ছেলে মেয়েও ছিল, যারা সমর আর অনেক পুলিশ অফিসারের উপর পাথর ছুঁড়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় সাক্ষীর যখন জ্ঞান ফিরে, তখন সে নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পায়। সাক্ষীর চোখ খোলার পর সে দেখে রাজীব আর তার সামনে দাঁড়িয়ে। তখন জানা যায় রাজীব মারা যায়নি, বরং কিছুটা আহত হয়েছিল। রাজীবের সামনে তাকে শরপন্ন দাঁড়ানো ছিল। সে বলছিল যদি প্রধানের এই মেয়েটাকে গ্রহণ করে, তাহলে আমাদের গ্রামে সবুজতা আবার ফিরে আসবে। 3 দিন পর প্রধানের সামনে এই মেয়েটাকে উৎসর্গ করতে হবে। তখন পর্যন্ত ওকে প্রস্তুত করতে হবে।
আর এই মহিলাকে সেদিন সবার সামনে মেরে ফেলতে হবে। এই সব কথা শুনে সাক্ষী পুরোপুরি হতবাক হয়ে যায়। আসলে এখানে কি চলছে? অন্যদিকে আমরা দেখি সমর ও পুলিশের দলকে, যারা কিছুই খুঁজে পায় না, তাই সে সেখান থেকে ফিরে আসে। তারপর সাক্ষীকে একটা অন্ধকার কুঠুরিতে আটকে ফেলা হয়। অন্যদিকে আমরা দেখি সানিকে, তাকেও ঠিক এরকমভাবে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে। এইখানে আসে সাহানি নামের এক ছেলে, কিন্তু সে নিজের ছেলে বললেও আসলে সে একজন মেয়ে। সে ঈশানীকে এক প্রকার ক্লথ খেতে বলে, কিন্তু ঈশানী সে ক্লথ খায় না। অন্যদিকে আমরা সাক্ষীকে দেখি যে অন্ধকার কুঠুরি থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সেখান থেকে বের হওয়া একেবারে অসম্ভব ছিল। কিছুক্ষণ পর সেখানে আসে দামিসীমা। জানা যায় দামিসীমা আসলে প্রধানের স্ত্রী, এবং এখন সে প্রধানের জন্য নতুন দাসী তৈরি করছে। আর সে মেয়ে আর কেউ নয়, ঈশানী, যাকে দাসীমা একজন সম্পূর্ণ নারী করে তুলতে চায়। এরপর আমরা দেখি রাজবীরকে, যে সরপঞ্চদের কাছে গিয়ে বলে যে তাকে আবার কুয়ো দলে রাখা হয়, কিন্তু সরপঞ্চ বলে 3 দিন পর যদি প্রধান সেই মেয়েটির আত্মসমর্পণ মেনে নেয় তাহলে তুই তোর বউয়ের গলা সবার সামনে কেটে দে, তখন পঞ্চায়েত তাকে কুয়ে দলে ফিরিয়ে নেবে। এরপর দেখা যায় দাসীমা ঈশানীর কাছে আসে। সে তাকে ক্লাত খাওয়ার কথা বলে, আর বলে তুমি যদি এটা খাও তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে উঠবে। দাসীমা তার নিজের তৈরি ক্লাত খাওয়া এবং বলে তুমি এটা খেলে 2-3 দিনের মধ্যেই নারী হয়ে যাবে। এইদিকে সাক্ষী চুপচাপ একা বসেছিল। হঠাৎ সে তার মেয়ে সানির গলার আওয়াজ পায়। গলা শুনেই সে মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। একটা চট হাতে নিয়ে অনেক টানেলে ঢুকে পড়ে, যেখানে শুধু তার মেয়ের আওয়াজই শোনা যাচ্ছিল। অন্যদিকে ঈশানীও তার মা সাক্ষীর গলা শুনতে পায়। সে অনুসরণ করতে শুরু করে, আর অনুসরণ করতে করতে একসময় বাহিরে পৌঁছে যায়, যেখানে সূর্যের আলো ছিল। তবুও সে সামনে এগোতে থাকে। সামনে পৌঁছে হঠাৎ সে দগ্ধ হতে শুরু করে। তার মুখ আর শরীর ঝুলে জ্বলা শুরু হয়। এই দৃশ্য দাসীমা দূর থেকেই দেখে ফেলে। তার জাদু বলে সঙ্গে সঙ্গে ঈশানীর কাছে পৌঁছায় এবং তাকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনে। সে দেখে ঈশানী অনেক জায়গায় পুড়ে গেছে। সে তার শরীর প্রলোপ লাগায়, আর কিছুক্ষণের মধ্যে ঈশানী সেরে ওঠে। যখন দাসীমা তাকে সেরে তুলছিল ঠিক তখনই সেখানে সরপঞ্চ আসে। সে বলে এটা তোমার দায়িত্ব, তুই ওকে তাড়াতাড়ি সুস্থ করবি। যদি দ্রুত সুস্থ করতে না পারিস আর সে নারী না হতে পারে তাহলে প্রধান তোকে মেরে ফেলবে। এখান থেকে বোঝা যায় দাসীমার কোনো সম্মান নেই। তার মধ্যে অনেক ক্ষমতা থাকলেও সরপঞ্চ ঠিকমতো তার সঙ্গে কথা বলে না। দাসীমা বলে আমি আমার কাজ ঠিকভাবে করছি এবং ঈশানী খুব শিগগিরই নারী হয়ে উঠবে। অন্যদিকে দেখা যায় সমর খুঁজতে খুঁজতে আবার সেই ঠিক জায়গায় ফিরে আসে, যেখানে সেই কুয়া দেখতে পায়। তার সঙ্গে কোনো বড় পুলিশ ফোর্স ছিল না, শুধু একজন কনস্টেবল ছিল। সে কনস্টেবলকে বলে কাল বিকেলের মধ্যে আমিও না ফিরলে অনেকগুলো পুলিশ পাঠিয়ে দিও। তারপর সে সেই জায়গায় ভিতরে প্রবেশ করে। এইদিকে ঈশানী আর দাসীমা একসঙ্গে বসেছিল। ঈশানী যখন দাসীমাকে একটি গল্প বলার অনুরোধ করে, দাসীমা তখন একটা গল্প বলে। এক রাজপুত্র ছিল, সে শুধু এমন একজন মেয়েকে বিয়ে করতে পারত যে অনেক শক্তিশালী। আর রাজপুত্র যদি এমন কোনো মেয়েকে বিয়ে করে তাহলে তার ডানা গজায়। ঈশানী বলে যদি রাজপুত্র আমাকে পছন্দ করে তাহলে কি আমারও ডানা হবে? দাসীমা বলে হ্যাঁ, শুধু তোমার প্রধানের সামনে আত্মসমর্পণ করতে হবে। ঈশানী এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সাক্ষী এখনও বন্দী হয়ে আছে। এমন সময় অনেকগুলো নারী তার কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু তা ছিল একটি বিভ্রম। আসলে সেখানে আসে রানী, সাক্ষীর কোয়ারটেকার। তাকেও এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। তারপর সেখানে রাজবীর আসে এবং সে রানীকে নৃশংসভাবে মেরে ফেলে। এটা দেখে সাক্ষী পুরোপুরি হতবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঈশানীর পেটে তীব্র ব্যথা শুরু হয়। দাসীমা বুঝতে পারে সে এখন সংক্রমণভাবে দিয়ে নারী হয়ে গেছে, মানে ঈশানী এখন প্রধানের কাছে আত্মসমর্পণের জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে সাক্ষী রাজবীরকে বোঝাতে থাকে ঈশানী আমাদের মেয়ে, আমাদের ওকে বাঁচাতে হবে। কিন্তু রাজবীর তখন পুরোপুরি পাগল হয়ে গেছে। সে সাক্ষীকে মারধর করতে শুরু করে, এমনভাবে মারে যে সাক্ষী প্রায় অচেতন হয়ে যায়। এরপর সবাইকে জানিয়ে দেওয়া হয় যে সানি এখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত। তাকে প্রস্তুত করা শুরু হয়। প্রধানের সঙ্গে ঈশানীর বিয়ের সমস্ত আয়োজন শুরু হয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় সাক্ষী, যে অচেতন অবস্থায় পড়েছিল, সে ধীরে ধীরে একটি কুয়ার দিকে এগিয়ে যায়। এরপর সে কুয়ায় লাফিয়ে পড়ে। যখন সে কুয়ায় পড়ে দেখে সেখানে তার মতো অনেক নারী উপস্থিত ছিল, কিন্তু তারা সবাই মারা গেছে। তারা সবাই সাক্ষীর সঙ্গে হাত রেখে এবং তাদের সমস্ত শক্তি সাক্ষীর মধ্যে দিয়ে দেয়। আজ রাতেই ঈশানীকে প্রধানের হাতে তুলে দেওয়া হবে। সরপঞ্চের কাছে রাজবীর দাঁড়িয়েছিল। রাজবীর সেখানে সরপঞ্চ বলে যে সাক্ষীকে খুব খারাপভাবে মেরেছে এবং সে আধমরা অবস্থায় আছে
এবং মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সরপঞ্চ এখানে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাজবীরকে বলে, আমাদের এখানে একটি উদাহরণ স্থাপন করতে হবে। আমাদের সাক্ষীকে গলা সবার সামনে কেটে ফেলতে হবে, যাতে সব মেয়েরা মনে রাখে তাদের সাথেও এমন কিছু হতে পারে। তাই তারা ভয় পেত। এটা শুনে রাজবীর আবার সাক্ষীকে দেখে যাওয়ার জন্য রওনা দেয়। তখন সে সেই জায়গায় যাচ্ছিল। তখন আমরা সমরকে দেখি যে শাহনীকে ধরে ফেলেছিল এবং সে জিজ্ঞাসা করতে থাকে যে ঈশানী ও সাক্ষী কোথায়। সে বলে তাকে সেখানে নিয়ে চল। অন্যদিকে ঈশানীর ডালি পুরোপুরি প্রস্তুত ছিল। গ্রামের সবাই সেখানে উপস্থিত ছিল এবং সরপঞ্চ এতে খুব খুশি ছিল, কারণ ঈশানীকে যদি প্রধানের কাছে দিয়ে দেওয়া যায় তাহলে তাদের গ্রামে সবুজ শ্যামলতা আবার ফিরে আসবে। এরপর দাসীমা ঈশানীকে প্রধানের কাছে হস্তান্তর করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আমরা দেখি রাজবীর সাক্ষীর হাতে বেঁধে তাকে টেনে নিয়ে আসে। কিন্তু এখন সাক্ষীর ভেতর সেই সব নারীর শক্তি প্রবেশ করেছে, তাই সে রাজবীরকে খুব খারাপভাবে মারতে শুরু করে। সে বলে, তুই যা করেছিস সেটা খুব ভুল ছিল। আগের বার তুই বেঁচে গেছিলি, কিন্তু এবার আর বাঁচতে পারবি না। এরপর সাক্ষী রাজবীরকে ভয়ানক মৃত্যু দেয়। আসলে সাক্ষীর ভেতর কুয়োর সেই সব নারীর শক্তি এসে গিয়েছিল, যার কারণে সে রাজবীরের উপর পুরোপুরি ভারী পড়ে। তারপর সাক্ষী সমরের সাথে দেখা করে এবং সমস্ত ঘটনা তাকে জানিয়ে সেই জায়গায় দিকে যায়। ওই সময় সরপঞ্চের লোকেরা এসে পড়ে, কিন্তু সমর সাক্ষীকে বলে, তুমি শাহনীকে খুঁজে আনো, আমি এই লোকগুলোকে আটকাই। সমর তাদের থামানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখি দাসীমা সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং প্রধান সেই জায়গা থেকে বেরিয়ে আসে, যে ছিল পুরোপুরি একজন আদি মানবের রূপ। এরপর দাসীমা ঈশানীকে তার হাতে তুলে দেয় এবং তাকে ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় আদিম মানব প্রধান দাসীমাকে লাথিও মারে। এরপর সাক্ষী সেই জায়গায় ভেতরে প্রবেশ করে এবং তার মুখোমুখি হয় দাসীমার সাথে, যার কাছে অনেক কালো শক্তি ছিল। কিন্তু সাক্ষীর ভেতর সেই সব নারী শক্তি থাকায় তাদের মধ্যে এক তীব্র যুদ্ধ শুরু হয়। সাক্ষী দাসীমাকে মারতে মারতে বলে, তুই তো কেবল একজন দাসী, তোর কোনো সম্মান নেই, তুই রীতির পর রীত, তোর কোনো সম্মান থাকবে না। এরপর সে দাসীমাকে মারধর করে ভিতরে ঢুকে সে দেখে কেউ নেই। ঈশানীকে একটি বাক্সে বন্দি করে রাখা হয়েছে। সে ঈশানীকে বাইরে বের করে আনে এবং সে আদি মানব প্রধানের মুখোমুখি হয়। সে ছিল খুব ভয়ঙ্কর এবং যার কাছে প্রচুর কালো শক্তি ছিল। সে তার শক্তির মাধ্যমে সাক্ষীকে সম্পূর্ণভাবে করতে বাধ্য করতে চায়। ঠিক তখনই আরেকটি কালো শক্তি এসে পড়ে, যার সে কোনো কালো শক্তি নয়, দাসীমারই ছিল। দাসীমার শক্তি এখানে প্রধানের সঙ্গে লড়তে থাকে এবং ঈশানীকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে সাক্ষী খুব খুশি হয়। আসলে দাসীমা বুঝে গেছিল যে তার কোনো সম্মান নেই এবং এই রীতি শেষ হওয়ার পর সে কিছুরই মূল্য পাবে না। এই লোকেরা তাকে শুধু পায়ের জুতোর মতো মনে রেখেছে। এদিকে সরপঞ্চকে গ্রেপ্তার করা হয়, কারণ এখানে অনেক পুলিশ চলে এসেছে। তারা সরপঞ্চের সব সাথীদেরও গ্রেপ্তার করে ফেলে। এরপর দাসীমা ও সাক্ষী ঈশানীকে নিয়ে চলে যেতে থাকে, কারণ সেই দানব, সেই প্রধান, সে আদি মানব যে কোনো সময় আবার জেগে উঠতে পারে। তারা ঈশানীকে ডালিয়ে বসিয়ে সূর্যের আলো থেকে বাঁচিয়ে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই কিছু শিকল এসে পড়ে এবং সাক্ষীকে টেনে নিয়ে যায়। দাসীমা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সে কুয়োর মধ্যে তাকিয়ে দেখে অনেক সাক্ষী তাকে বলে, এই দানবকে মেরে ফেলতেই হবে, কারণ যদি তাকে মারা না হয় সে আবার ফিরে আসবে। জায়গাটি পুরোপুরি ধ্বংস হচ্ছিল, তবুও সাক্ষী সেই আদি মানবের প্রধানের সঙ্গে লড়তে থাকে এবং সম্ভবত তাকে মেরেই ফেলে, কারণ তার ভিতর সেই সব নারীর শক্তি এসে গেছিল। আর সেই সাথে এই চলচ্চিত্র এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, এটা একটা ভালো হরর সিনেমাটি সরাসরি মূল কাহিনীতে ঢুকে যায় এবং ভালো গতিতে এগোয়, আপনাদের ভয় দেখায়, আচমকা দেয়।